ছেলের বাবার পেট্রোল পাম্প, পোস্টার শিল্পী একটু থাম। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট অডিও। ছেলের বাবার পেট্রোল পাম্প, পোস্টার শিল্পী একটু থাম। সবার আগে বলি, এই কিছুক্ষণ আগে দুটো ইস্টবেঙ্গল ফ্যান, একজন স্টুডেন্ট অল্প বয়সী এবং আরেকজন যথেষ্ট অভিজ্ঞ, দুজন দুরকম বার্তা পাঠালো আমাকে ব্যক্তিগতভাবে। প্রথমে স্টুডেন্টের কথা বলি। সে খুব ফ্রাস্ট্রেটেড। বলছে, দাদা, বিনোকে একটু টাইট দেওয়া দরকার, সিএফএল দরকার হলে ইস্টবেঙ্গল হেরে যাক। তো সে কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছে বা তার ব্যাপারটা আমি বুঝতে পারছি, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর যে অভিজ্ঞ ইস্টবেঙ্গল ফ্যান, সে বলল, আচ্ছা, অন্তত যদি একজন দুজনও অভিজ্ঞ প্লেয়ার নিতে পারে ইস্টবেঙ্গল তো খুব ভালো হয়। তার কারণ আমি আমার রিসেন্টলি বেশ কিছু অডিওতে এবং ব্যক্তিগতভাবে অনেক ইস্টবেঙ্গল ফ্যানকে বলেছি যে জিনিসটা আমি বহু আগে বলেছিলাম, একদম শুরুতে, যে ইস্টবেঙ্গল যে ভারতীয় ফুটবলে যে একটা রোলিং কন্ট্রাক্ট, একটা ডাইনামিক্স আছে, তার দরুন প্রচুর পয়সা নিয়ে ইস্টবেঙ্গল বাজারে নামলেও ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এক দুটো ভালো প্লেয়ারের বেশি তোলা সম্ভব হবে না ট্রান্সফার ফি দিয়ে। সেটা অবশেষে কিন্তু এই নিতু, রূপক শাহ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, ইমামির লোকজন, বিভাস, এরা উপলব্ধি করতে পেরেছে। এটা খুবই আনফর্চুনেট যে 2024 সালের জুন মাস পেরিয়ে জুলাই পড়তে চলে এখনও এরা উপলব্ধি করেছে, কিন্তু অবশেষে উপলব্ধি করেছে, দেরিতে হলেও উপলব্ধি করেছে। তো সেটা আমি বলছিলাম অনেককে, আর অডিওতে তো বলেইছি যে এটা বহু আগে বলেছিলাম, সেটা যদি ঠিকঠাক উপলব্ধি করতো সময় মতো, তাহলে হয়তো একটু কাজের কাজ হতো। তো সেই শুনেই সেই সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, যে অভিজ্ঞ ফ্যান, সে বলছে অন্তত একজন দুজনকে তো তুলুক ভালো প্লেয়ার। এখানে একটা প্রবলেম আছে। আপনি ওই পয়সা নিয়ে যা ইচ্ছা করে বেড়াবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি ধরুন একটা অভিজ্ঞ প্লেয়ারকে তুলবেন কোনো একটা টিম থেকে, তার একটা কোনো একটা এস্টাবলিশড পজিশনকে আপনি ভেঙে দেবেন, তাই তো? বুলডোজার করবেন। এখন আপনি যদি একটা বুলডোজার করেন, আপনি যদি ওই অযোধ্যার টেম্পলের মতন, মন্দিরের মতন করেন, যে পুরো সব বুলডোজ করে লোকের জীবিকা আপনি পুরো ধ্বংস করে দিলেন, তার কোনো বিকল্প ব্যবস্থা করলেন না, তাহলে কিন্তু ওইটা ওই রাজনীতিতে সম্ভব, যেখানে আপনি পরের ইলেকশনে বাটামটা খাবেন, কিন্তু ওই ক্লাব ফুটবলে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি। কেননা আপনি ধরুন কোথাও থেকে একটা প্লেয়ারকে টাকা দিয়ে নিয়ে চলে আসবেন ভারতীয় ফুটবলের কথাই হচ্ছে এখানে। তো তাকে তো একটা বিকল্প খুঁজতে হবে। তা আপনি যদি গোটা ট্রান্সফার সিজনটা নষ্ট করে দেন আপুইয়া করে করে, এখন যদি আপনি আবার নতুন টার্গেট সেট করেন, ধরুন আপুইয়া ছিল মুম্বাইতে, তো আপনি আপুইয়া করে পুরো সিজনটা নষ্ট করলেন, ট্রান্সফার সিজনের শুরুর ক্রিম টাইমটা নষ্ট করলেন। তারপর আপনি যদি আপুইয়া কিন্তু খুব একটা দরকার ছিল না ইস্টবেঙ্গলে, অন্তত প্রাইম রিকোয়ারমেন্ট ছিল না, হলে তো ভালোই, কিন্তু প্রাইম ছিল না, কিন্তু আপনি সেটা করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট করলেন। এবার আপনি যার কাছে যাবেন, ধরলাম সে যদি রাজি হয়, তাকেও তো একটু টাইম লাগবে, তারও তো টাইম লাগবে ওই ক্ষতিটা পূরণ করার। তো সে তো এবার নাও করতে পারে। ধরুন আপনি একদম 1 মাস আগে যদি তাকে বলতেন, ভাই আমি তোমার এই প্লেয়ারটাকে তুলবো, তখন হয়তো সে রাজি হয়ে যেত সহজে, একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে, ট্রান্সফার ফি। কিন্তু আপনি এত দেরি করে যদি তাকে একই প্লেয়ারের কথা বলেন, সে কিন্তু রাজি নাও হতে পারে। আপনাকে একটুখানি রেসপেক্ট করতে হবে। আপনার পকেটে হঠাৎ টাকা এসছে, সাচি টাকা দিচ্ছে, জুপিটার ওয়াগনস টাকা দিচ্ছে, কিছু নতুন ব্যবসায়ী ঢুকেছে আপনার এক্সিকিউটিভ কমিটিতে, তারা টাকা দিচ্ছে, ইমামি টাকা বাড়িয়েছে, তাই আপনি ভাবলেন না আমার টাকার জোরে সব কিছু হয়ে যাবে, তা কিন্তু হবে না। এতটুকু বুদ্ধি নিয়ে কিন্তু আপনাকে বাজারে চলতে হবে। তো একদম শুরুতে যদি ইস্টবেঙ্গল ঠিকঠাক করে অ্যাপ্রোচ করতো ঠিকঠাক প্লেয়ারকে, ঠিকঠাক ক্রিম প্লেয়ারকে, তাহলে একটা দুটো সম্ভব ছিল। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই একটা দুটো ভালো ক্রিম প্লেয়ার পাবে কি না সন্দেহ আছে। কেন, খুব সহজেই বলছি। ধরুন আজকে আপনি জিকসনকে তুলতে চান, তাই তো? হলে খুবই ভালো হয়।
যদি আলটিমেটলি হয়, কিন্তু জিকসানকে যদি ছেড়ে দেয় কেরালাকে, তার একটা যোগ্য পরিবর্তন তো ওদের লাগবে, একটা সিডিএম গোছে। তো সে তার কাছে হয়তো এখন ওই টাইমটা নিয়ে একটা অন্য কোথাও থেকে একটা ভালো সিডিএম পরিবর্তন জোগাড় করার। কেন সে যদি সব কিছু দিয়ে দেয়, তারপর যদি সেই পজিশনটা তার লজ্জাজ্জরে হয়, তখন তো তার সমর্থকরা তাকে ছেড়ে কথা বলবে না। তো এই কিন্তু একটা ব্লান্ডার এরা করেছে। এবার আসা যাক যে ওই অল্প বয়সী যে স্টুডেন্ট, ও কেন বলছে সিএফএল ইস্টবেঙ্গল হারুক, রাগের কথা, মানে মনের কথা নয়। ব্যাপারটা হচ্ছে যে এখন আপনারা দেখছেন যে হীরা মণ্ডল এরকম একাধিক প্লেয়ারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল, সার্থক গড়ুইকে সিএফএলে খেলাবে। কেন খেলাবে? তার একটাই কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা পুরো ফ্লপ। মানে এই নিতু এরা ভাবে যে ইউথ ডেভেলপমেন্ট মানে বোধহয় টুর্নামেন্টে ফাইনালে ওঠা বা সবচেয়ে ভালো একটা টুর্নামেন্ট জেতা ইউথ লেভেল। তা নয়, ইউথ লেভেলের অ্যাকচুয়াল সাকসেস হচ্ছে আপনি কতগুলো ইউথকে তুলে আনতে পারছেন নেক্সট লেভেলের জন্য। তা আমি আমার আগের একটা দুটো অডিওতে বলেছি যে ডিফেন্সে বিশেষ করে সাইড ব্যাকে খুবই লজ্জাজ্জরে অবস্থা ইস্টবেঙ্গলে। আপনার সিনিয়র টিমের সাইড ব্যাকরা লজ্জাজ্জরে, এত লজ্জাজ্জরে লর আর ঝড় দুটোকে একসাথে কম্বাইন করে আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিতে হয়েছে। মানে এক আলাদা করে দিতে ভরসা পাচ্ছে না, লর আর ঝড়কে ঝরঝর করে একসাথে কম্বাইন করে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আর ওই জন্য মানে ডিফেন্সে খুব খারাপ অবস্থা এখন। এই মানে লজ্জাজ্জরে ডিফেন্সে আপনি যদি কলকাতা ফুটবল লিগ খেলতে নামেন, হয়তো সুপার সিক্সে যাবেন না। আইএসএল নয়, আমি কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স বলছি। কেননা মনে করার চেষ্টা করুন, গত বছর সুপার সিক্সে কিন্তু রাকিব খেলেছিল একদিকে, একদিকে তুহিন দাস খেলেছিল, আপনার ডিপ ডিফেন্সে খেলেছিল শুভেন্দু মান্ডি খেলেছিল, আর সিনিয়র টিম থেকে গুরসিমরাত খেলেছিল, মাঝমাঠে খেলেছিল সৌভিক খেলেছিল। যেই মুহূর্তে শুভেন্দু মান্ডি চলে গেল, সুপার সিক্সে তার আগে উঠে গেছিলো ইস্টবেঙ্গল, সুপার সিক্সে যাচ্ছে তাইভাবে ফেল করলো, ফ্লপ করলো। মোহামেডান ম্যাচে তো ওই অতুল খেললো আর আদিল খেললো, সুপার ফ্লপ। তো এই বিনো যাদেরকে মানে নিয়ে এসছে, মানে উলুধ্বনি দিয়ে নিয়ে এসছে, এবং অবশ্যই সেখানে নিশ্চয়ই সায় আছে নিতুর, তাদের নিয়ে কিন্তু ওর এখন নামার সাহস নেই। মানে দম ঘুচে গেছে, মানে দম ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। তাই এখন মানে হীরা মণ্ডল সিনিয়র সব প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করছে। সেই নিয়ে অভিযোগ রয়েছে এরা তো ডেভেলপমেন্টের প্লেয়ার নয়, ইয়াং নয়। কী করার আছে, মানে ব্লান্ডার করে ফেলেছে। ব্লান্ডার যখন করে ফেলেছে এখন তো আর কোনো উপায় নেই। তো সেই জন্য এদের নেওয়া। এবার আসা যাক ওই কেন বললাম ছেলের বাবার পেট্রোল পাম্প পোস্টার শিল্পী, একটু থাম। আপনারা দেখবেন মানে অনেক সময় ধরুন কারো একটা মেয়ে, একটা মোটামুটি একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা একটা বড়লোক বাড়ির কোনো একটা মেয়ে প্রেম করে একটা ছেলের সঙ্গে বিয়ে করেছে। হ্যাঁ, সেই ছেলেটা হয়তো ফ্যামিলিতে অনেক টাকা আছে, কিন্তু ছেলেটার হয়তো নিজের মানে কোনো সেরকম কোনো একটা ক্যালিবার নেই। বাবার অনেক টাকা আছে, ছেলেটা হয়তো পড়াশোনায় ভালো নয়, হয়তো ব্যবসাও করছে না ঠিকঠাক করে বা চাকরিও করছে না, এদিকে বিয়ে ঠিয়ে লেগে গেছে। তখন মেয়ের বাড়ির লোক যখন মানে জামাইয়ের সম্পর্কে বলে, তখন বলে মানে জামাইয়ের থেকে জামাইয়ের বাবার বেশি গুণগান করতে শুরু করে। মানে জামাই কী করে থেকে জামাইয়ের বাবার এই আছে, ওদের 3টে বাড়ি আছে, ওদের 3টে পেট্রোল পাম্প আছে, এই শুরু হয়ে যায়। মানে জামাইয়ের ফ্যামিলি স্ট্যাটিস্টিক্স দেওয়া শুরু হয়ে যায়। তো এখন ইস্টবেঙ্গল অনেক প্লেয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সই করিয়ে মানে কুয়াদ্রাত আর ম্যানেজমেন্ট মানে তারা এতই মানে একটুখানি অস্বস্তিতে রয়েছে যে ওই যে প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে তাতে একগাদা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, কে কটা ক্লিয়ারেন্স করেছে, মানে অদ্ভুত, মানে জানি না, মানে ভীষণই হাস্যকর লাগছে। কটা ক্লিয়ারেন্স করেছে, কটা ট্যাকেল করেছে, কটা এই করেছে, কটা হেড করেছে, এটা বোঝা যাচ্ছে এটা কোনো মানে প্রেস বিজ্ঞপ্তি হচ্ছে নাকি কোনো একটা ওই অ্যানালিসিস হচ্ছে। তাহলে একটা ভিডিও দিয়ে দিতে পারে, মানে হিটম্যাপও দিয়ে দিতে পারে, মানে বোঝানোর চেষ্টা করছে যে দেখো এ কিন্তু ভালো প্লেয়ার বলে একে আমরা নিয়েছি। ভালো প্লেয়ার না মন্দ প্লেয়ার তো আমরা দেখতেই পারবো। আর সেরকম ভালো প্লেয়ার হলে তো অবশ্যই আমরা দেখতাম যে দিকে দিকে সমস্ত ক্লাব তাকে চাইছে, মানে সে পড়ে থাকতো না। আপনি পড়ে আছে, আপনি তাকে নিলেন এবং একটা চিঠি লিখলেন, তাতে একগাদা সেই চিঠিতে মানে প্লেয়ারের নামে থেকে কোয়াদ্রাতের নাম বেশি। মানে সমস্ত প্লেয়ার বলছে আমি কোয়াদ্রাতের জন্যই আসছি, কোয়াদ্রাতের জন্যই আসছি।
যা কিছু বলছে কোয়াদ্রাতে প্রজেক্টের জন্যই আসছি বা কোয়াদ্রাতে প্রজেক্টের জন্য থাকছি, আর কোয়াদ্রাতে বলছে এর কিচ্ছু হয়নি আগে, আমি একে তুলে ধরেছি। মানে ওইগুলো চিঠিটাতে মানে মূলত মনে হচ্ছে যেন কোয়াদ্রাত নিজেকে প্রমোট করার চেষ্টা করছে, মানে প্লেয়ার সম্পর্কে বলার থেকে বা জাস্ট একটা ঘোষণা যে থাকছে, 1 বছর থাকছে না 2 বছর থাকছে, সেটার থেকে মূল বিষয় হয়ে যাচ্ছে প্লেয়ারটার বাবা কী করে, প্লেয়ারটার পেট্রোল পাম্প আছে কি না, প্লেয়ারটা কী খেলেছে, এই সেই হাবিজাবি। এবং তার সাথে সাথে একটু কোয়াদ্রাত নাম, মানে কোয়াদ্রাতকে রেখে মানে এখানে আরও সমস্যা হচ্ছে যে নিতুরা তো একটু চাপে পড়েছে, কোয়াদ্রাতকে তো এরাই রেখেছে, তাই একটু এই মানে চেষ্টা করছে যে প্লেয়ারকে দিয়ে একটু কোয়াদ্রাতের পিঠটা চুলকে দেবে, মানে লেখাটাতে কোয়াদ্রাতও একটু প্লেয়ারটার পিঠটা চুলকে দেবে, মানে এ ওর পিঠ চুলকাচ্ছে, ওর পিঠ চুলকাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, যেটা বললাম, মানে সময় মতো যদি শুরু করতো কাজটা, তাহলে কিন্তু অন্তত একটা দুটো ভালো প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার পেতে পারতো ইস্টবেঙ্গল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা জুন মাস পেরিয়ে জুলাইতে পদার্পণ করতে চলেছি, এখানে নিতু বলে দিয়েছিল যে 15 জুনের মধ্যে পুরো টিম সেট হয়ে যাবে, আমরা অলরেডি আর 1-2 দিনের মধ্যে জুলাইতে পড়ে যাচ্ছি। তো দেখা যাক মানে একটা কি দুটো আদৌ আনতে পারে কিনা প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার, নাকি এই আহ, এরকম প্রেস বিজ্ঞপ্তি আসবে আর এই কে কটা ট্যাকেল করেছে, কে কটা হেড করেছে এবং কার বাবার কটা পেট্রোল পাম্প, এই হিসেবটা আমরা জানতে পারবো প্রেস বিজ্ঞপ্তি মারফত। সকলে ভালো থাকবেন।